পশ্চিমবঙ্গ সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হয়েছে। আর মানে সংখ্যাটা তো বিশাল, ৪.০৬ লক্ষ কোটি টাকা। হ্যাঁ, সংখ্যাটা অবশ্যই বড়। কিন্তু আমার মনে হয় সংখ্যার থেকেও গুরুত্বপূর্ণ হলো এর সময়টা। একদম। ঠিক এই পয়েন্টটাই আমি বলতে যাচ্ছিলাম। ২০২৬-এই তো রাজ্যে বিধানসভা নির্বাচন। ঠিক তাই। তাই আজকের আলোচনায় আমরা এটাই একটু গভীরে গিয়ে দেখব যে এই বাজেটটা কি শুধুই একটা আর্থিক পরিকল্পনা, নাকি ভোটের আগে একটা বড়সড় রাজনৈতিক চাল। আপনি একদম সঠিক জায়গায় ধরেছেন। আর দেখুন, যেহেতু এটা একটা অন্তর্বর্তীকালীন বাজেট, মানে ওই বিষয়টা একটু পরিষ্কার করে নেওয়া ভালো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। মানে যখন কোনো সরকারের মেয়াদ প্রায় শেষ হয়ে আসে, তখন তো পুরো বছরের জন্য বাজেট আনা যায় না। শুধু জরুরি খরচের জন্য একটা অস্থায়ী পরিকল্পনা পেশ করা হয়। একদম। কিন্তু এখানে আমরা কি দেখছি? এখানে প্রায় পূর্ণাঙ্গ বাজেটের মতোই বড় বড় ঘোষণা করা হচ্ছে, যা সরাসরি রাজ্যের একটা বিশাল সংখ্যক ভোটারকে প্রভাবিত করবে। তাহলে চলুন এই বড় ঘোষণাগুলো একটু ভেঙে দেখা যাক। আমার মনে হয় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে লক্ষ্মীর ভণ্ডার প্রকল্প নিয়ে। অবশ্যই, মহিলাদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। এর জন্য বরাদ্দ প্রায় ১৫,০০০ কোটি টাকা। এটা তো একটা বিশাল অঙ্ক। শুধু বিশাল অঙ্ক নয়, এর প্রভাবটাও ভাবতে হবে। এই একটা ঘোষণার ফলে রাজ্যের প্রায় ২ কোটিরও বেশি মহিলা সরাসরি উপকৃত হবেন। ভোটের অঙ্কের হিসেবে এটা একটা গেম চেঞ্জার হয়ে যেতে পারে। তা তো বটেই। মহিলাদের পর সরকারের ফোকাস এবার মনে হচ্ছে রাজ্যের তরুণদের দিকে। একটা নতুন প্রকল্প আনা হয়েছে, বাংলার যুবসাথী, তাই তো? হ্যাঁ, এই প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবকদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। যতদিন না তারা চাকরি পায়। হ্যাঁ, অথবা সর্বোচ্চ ৫ বছরের জন্য। এটাও কিন্তু সরাসরি তরুণ ভোটারদের লক্ষ্য করে একটা বড় পদক্ষেপ। আর শুধু এ দুটোই নয়, অঙ্গনবাড়ি কর্মী, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, এমনকি গ্রিন পুলিশ কর্মীদের ভাতাও বাড়ানো হয়েছে প্রায় ১,০০০ টাকা করে। সব মিলিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে ছুঁয়ে যাওয়ার একটা চেষ্টা আর কি। কিন্তু এর মধ্যেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে একটা বড় ঘোষণা এসেছে। হ্যাঁ, ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। কিন্তু মজার বিষয় হলো, মানে এই ঘোষণার পরেও রাজ্যের ডিএ কিন্তু কেন্দ্রীয় হারের থেকে প্রায় ২২% কম। অনেক কম। হ্যাঁ, আর এর সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি প্রেক্ষাপটও জড়িয়ে আছে। ঠিক কীরকম? আমার একটা প্রশ্ন ছিল, এই ডিএ বৃদ্ধির ঘোষণা আর সুপ্রিম কোর্টের নির্দেশ দুটো একই দিনে আসাটা কি শুধুই কাকতালীয়? এটা একটা অসাধারণ প্রশ্ন। দেখুন, কাকতালীয় হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই তো। যেদিন বাজেট পেশ হলো, ঠিক সেদিনই সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে মার্চ 2026 এর মধ্যে সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। ওহো। সুতরাং এই ৪% বৃদ্ধিকে দুটো দিক থেকে দেখতে হবে। একদিকে এটা কর্মচারীদের মন জয়ের চেষ্টা, আর অন্যদিকে ওই যে আইনি চাপটা। সেটা কিছুটা সামলানোর একটা কৌশলও হতে পারে। একদম। তবে ভুলে গেলে চলবে না, এই ৪% ডিএ বাড়াতে রাজ্যের কোষাগার থেকে বছরে অতিরিক্ত প্রায় ৪,০০০ কোটি টাকা খরচ হবে। একদিকে বকেয়া মেটানোর চাপ, অন্যদিকে এই নতুন খরচ। রাজ্যের আর্থিক ব্যবস্থাপনার ওপর এটা একটা বড় পরীক্ষা। অবশ্যই। তাহলে সবটা মিলিয়ে দেখলে সব ছবিটা কি দাঁড়াচ্ছে? একদিকে মহিলা, যুবক, ফ্রন্টলাইন কর্মী এবং সরকারি কর্মচারীদের জন্য একগুচ্ছ ঘোষণা। আর অন্যদিকে বিপুল আর্থিক চাপ আর আইনি বাধ্যবাধকতা। পুরোটাই যেন নির্বাচনের আগে একটা হাই স্টেকস গেম। একদম। এই বাজেট একদিকে যেমন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে মানুষের মন জয়ের একটা শক্তিশালী প্রচেষ্টা, তেমনি রাজ্যের আর্থিক অবস্থার ওপর একটা বড় সড় চ্যালেঞ্জও বটে। এই প্রতিশ্রুতির ভার রাজ্য সরকার কিভাবে বহন করবে, সেটাই এখন দেখার বিষয়। এই আলোচনা থেকে একটা বড় প্রশ্ন উঠে আসছে। আমরা দেখলাম বাজেট মূলত সরাসরি সুবিধা বা নগদ টাকা দেওয়ার ওপর জোর দিয়েছে। এখন ভাবার বিষয় হলো, এই ধরনের জনকল্যাণমূলক ব্যয়ের পাশাপাশি রাজ্যের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি, মানে যেমন নতুন শিল্প বা পরিকাঠামো তৈরির ক্ষেত্রে এর কি প্রভাব পড়তে পারে? দুটো কি একসাথে চলতে পারে?